ব্যাগ ভরা স্বর্ণ দেখিয়ে বলল, ওসবের পরিবর্তে না হয় এই স্বর্ণই নিন। আবার আমাকে সাহায্য করলো আমার ব্যবসা বুদ্ধি। ওখান থেকে একটা মুদ্রা নিল, ওখানেই চুক্তি হয়ে যেত। কিন্তু তা না নিয়ে ঠেলে আমি ব্যাগটা সরিয়ে দিয়ে বললাম, আগামীকাল তুমি আইভরি দেখাবে, তারপর আমরা কথা বলবো। শুভরাত্রি বলে বেরিয়ে চলে এলাম। পরদিন সকালে একজন বার্তাবাহক এলো। বলল সে এসেছে আমাকে কেনেকির বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ওর সাথে গেলাম আমি, তবে হ্যান্সকেও এবার সাথে নিয়ে নিয়েছি। পুরো পরিস্থিতিটা বুঝিয়ে বলেছি ওকে। ও ও আমাকে বেশ ভালো কিছু উপদেশ দিয়েছে। বলেছে যা চেয়েছেন বাস, তার কোনো কিছুতেই এক বিন্দু ছাড় দেবেন না। দুর্ভাগ্য যে আপনি খুব ভালো খ্রিস্টান, এই আরবদের মতো মেয়ে বিক্রি করেন না। করলে চাওয়া মাত্রই কেনেকি তাদেরও আপনাকে দিয়ে দিত। ওর কাছে এখন ভালো ভালো অনেকগুলো মেয়ে আছে। জানতে পেরেছি আপনি ওর কাছে যা চাইবেন সে দেবে, কারণ বাঁচতে হলে ওকে এখান থেকে বের হতেই হবে, এবং আপনার সাহায্য ছাড়া ও এখান থেকে বের হতে ভয় পাচ্ছে। আহ, বাজে বকা থামাও তো। হ্যান্সকে থামালাম বটে, কিন্তু আমিও ওর মতো একই উপসংহারে পৌঁছেছিলাম। কেনেকির বাড়ি পৌঁছালে আগের দিনের মতো কেনেকি দরজা খুলে দেয়, কিন্তু সন্দেহের চোখে তাকিয়ে থাকে হ্যান্সের দিকে। অবশ্য মুখে কিছু বলেনি। আইভরিগুলো ছিল দেয়ালের ধারে সাজিয়ে রাখা। ওই স্তূপ দেখে রীতিমতো চকচক করে ওঠে আমার চোখ। দারুণ সব দাঁত। দীর্ঘ দীর্ঘকাল মাটির নিচে লুকিয়ে রাখায় দু একটা কালো হয়ে গিয়েছিল, কিন্তু বাকিগুলো ছিল খুবই ভালো অবস্থায়। ওগুলোর ভেতর তিন চারটা ছিল বিশাল। অত বড় দাঁতওয়ালা হাতি মারার সৌভাগ্য আমার কখনো হয়নি। হাঁস হাতির দাঁত খুব ভালো চেনে। সে একটা একটা করে ধরে ধরে পরীক্ষা করে দেখতে লাগলো। ফলে অনেক সময় গেল সেখানে। ওগুলো দেখে আনুমানিক একটা হিসাব কষলাম। অনুমান করলাম পথ খরচা আর অন্যান্য খরচ বাদ দেওয়ার পর প্রায় 700 পাউন্ড টিকবে। হ্যান্স অবশ্য বলেছিল ওগুলোর দাম আরও বেশি ছাড়া কম হবে না। তারপর আমরা লম্বা সময় ধরে দর কষাকষি করলাম। শেষে ঠিক হলো কেনেকির দেশ দাবান্দায় যাওয়ার সময় আমি ওর সঙ্গে থাকব। অসুস্থতা, অনিবার্য কোনো সমস্যা বা দুর্যোগ না ঘটলে এই চুক্তি অবশ্যই বলবৎ থাকবে। ওখানে পৌঁছানোর পর আমি বাড়ি ফিরতে বা যেখানে ইচ্ছা যেতে পারবো। আমার সার্ভিসের চার্জ হিসেবে এই আইভরিগুলো দেবে কেনেকি, এবং নিরাপদে ও বিনামূল্যে সেগুলো পৌঁছে দেবে জানজিবারে আমার এজেন্টের কাছে। আমার এজেন্ট এগুলো বিক্রি করে টাকাটা ডারবানে আমার ব্যাংকে জমা করে রাখবে। সেই সাথে 103 স্বর্ণ মুদ্রাসহ ব্যাগটাও আমাকে দেবে ও। সে সময় টাকাটা আমি আনন্দের সাথেই গ্রহণ করি, কিন্তু পরে মনে হয় যেখানে স্বর্ণের কোনো মূল্যই নেই সে দেশে এই ভারী জিনিস বয়ে নিয়ে গিয়ে লাভ কী। ঠিক হয় পথ দেখিয়ে আমাকে ওর দেশে নিয়ে যাবে কেনেকি। চেষ্টা করবে যে কোনো বিপদ আপদ থেকে তার সাধ্যমতো আমাদেরকে রক্ষা করতে, আর ওদের দেশে আমাদের স্বাগত জানানোর ব্যবস্থাও নেবে সে। এই ছিল আমাদের চুক্তি। চুক্তির কথাগুলো আমি স্পষ্ট অক্ষরে ইংরেজিতে লিখে নিয়ে তাতে স্বাক্ষর করলাম। কেনেকিও সেখানে স্বাক্ষর করলো, তবে বাঁকাচোরা ও কাঁচা আরবিতে। আরবিতে স্বাক্ষর করাটা হয়তো সে এখান থেকেই শিখে নিয়েছিল। আর সাক্ষী হিসেবে হান্সও ওতে একটা চিহ্ন বসিয়ে দিল। তবে ওর সাক্ষী হওয়ার মূল্য চুকালো আমার কলমখানা। সাক্ষ্য দিতে গিয়ে কলমটাকে দুটুকরো করে ফেলেছিল ও। চুক্তিতে সই স্বাক্ষর শেষ করে কেনেকিকে বলে এলাম পরদিন বিকেলে এগুলো গুছিয়ে নেওয়ার জন্য আবার আসবো। হ্যান্সের সাথে কথা বলা শুরু করলাম। বললাম, ভালোই ব্যবসা হলো হ্যান্স। শিখে রাখো, লোহা গরম থাকতেই
কিভাবে সেটা পিটিয়ে মন মতো আকৃতি দিতে হয়। আগামীকাল কেনেকি হয়তো অনেক কমের প্রস্তাব দিতে পারত। হ্যাঁ বাস, ভালো ব্যবসা করেছেন, কিন্তু লোহা বেশি গরম অবস্থায় আঘাত করলে ফুলকি ছুটে চোখ কানা হয়ে যেতে পারে। আমি শুধু জানি আগামীকাল কেনেকি সম্ভবত আপনাকে দ্বিগুণ দেওয়ার কথা বলতো, কারণ যা আইভরি ও দেখিয়েছে মাটির নিচে লুকানো আছে তার চেয়ে অনেক বেশি। আমার কথা শুনে যদি আরেকটু অপেক্ষা করতেন তাহলে হয়তো বেশি ভালো হতো। আগেই তো বলেছে বাস, বাঁচতে হলে ওকে এখান থেকে বের হতেই হবে, এবং সেজন্য আপনাকে সব কিছু দিতেও প্রস্তুত ছিল ও। যাই বলো হান্স, যা পেয়েছি তাই বা কম কোথায়? এর বেশি আর কি চাইতে পারতাম? সেটা নির্ভর করে বাস আপনি আপনার জীবনের উপর কি ঝুঁকি নিচ্ছেন তার উপর, দার্শনিকের মতো বলে চলল হ্যান্স। আমার তো মনে হয় একজন মৃত লোকের কাছে পৃথিবীর সমস্ত হাতির দাঁতেরও কোনো মূল্য নেই, কারণ ওগুলো দিয়ে এমনকি একটা কফিন বানানো সম্ভব নয়। কি বোঝাতে চাইছো? রাগের সাথে বললাম আমি। তেমন কিছু না বাস, শুধু মনে হচ্ছে যে এই অভিযান শেষ হওয়ার আগেই আমরা দুজন মারা যাব। সম্ভবত আপনিও পারতেন যে এ আইভরি উপকূল পর্যন্ত পৌঁছাবে না, জানতেন যে এ আইভরি উপকূল পর্যন্ত পৌঁছাবে না, কারণ কেনেকিও ভালো ব্যবসায়ী। সে হয়তো এমন আয়োজন করবে যে পথেই আইভরিগুলো ডাকাতি হয়ে যাবে। ওর জায়গায় থাকলে আপনি বা আমিও সেটাই করতাম। যা হোক, আপনার কাছে 300 স্বর্ণমুদ্রা আছে। যখন খুব ক্ষুধার্ত থাকবো তখন বা দরকার পড়লে কেনেকির তথাকথিত দেবীকে সেটা দিয়ে ঘুষ দেয়া যাবে। অথবা ওর বিদ্রূপ আর সহ্য হলো না, লাফিয়ে উঠে দাঁড়ালাম আমি। সাথে সাথে শয়তানটা দাঁত বের করে হাসতে হাসতে গুলির মতো ছিটকে পালালো। একা বসে খাওয়া শেষ করার চেষ্টা চালিয়ে গেলাম। খাবারটা মোটেও উপাদেয় কিছু ছিল না। চিন্তা করছিলাম হাঁস হয়তো ঠিকই বলেছে। আমার ভাগ্যে আমার ভাগের মালামালগুলো তুলে দিয়েছি আদিবাসী এক বুড়ো আর তার এক নকরের হাতে, যাদের আমি খুব সামান্যই চিনি, বরং বলা উচিত চিনি না। কাজেই ওই জিনিস আমার হাতে আর কখনো নাও আসতে পারে। তবে একতাল সীসার মতো পকেটে পড়েছিল 100 স্বর্ণমুদ্রা। তখন মনে হচ্ছিল ওই কাজে না এগোলেই হয়তো ভালো হতো। স্বর্ণগুলো হ্যান্সের হাতে দিয়ে কেনেকির কাছে ফেরত পাঠাবো বলেও ভেবেছিলাম, কিন্তু আবার নানা চিন্তা করে কারণটা বাদ দিই। কারণ স্বর্ণটা কখনো কেনেকির কাছে পৌঁছতো বলে মনে হয় না। এমন না যে হ্যান্স অসৎ, সে টাকা পয়সা সরিয়ে ফেলবে, কিন্তু হ্যান্সের মতে কারো কাছ থেকে কোনো কিছু নেয়ার পর সেটা আবার তাকে ফিরিয়ে দেওয়াটা ওর নীতিবিরুদ্ধ। সেক্ষেত্রে ও হয়তো টাকাটা মাটিতে পুঁতে ফেলতো, বা যে মহিলার কাছ থেকে খবরাখবর বের করেছে তাকে দিয়ে দিত। তাছাড়া আমি নিজে নিয়ে না গেলে কেনেকি হয়তো টাকার রং ও তাকিয়ে দেখতো না। কিন্তু ওটা হাতে করে নিয়ে গেলে আমার অহমে একটু বেশিই বাজছিল। নিয়ে যেতে আমার অহমে একটু বেশিই বাজছিল। তখন হঠাৎই আমার মুড পরিবর্তন হয়ে যায়, হয়তো অতীন্দ্রিয় কিছুর প্রভাবে, অথবা হতে পারে খাবারের স্বাদটা হঠাৎ করেই ভালো লাগছিল সে কারণে। খেয়াল করেছি অনেক সময় ভালো খাবারের প্রভাবে অপমানজনক ব্যাপারেও আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে যায়। হ্যান্সের কুটিল মন থেকে বের হওয়া কথা শুনে যদি উপকূলের দিকে আবার রওনা হতাম সেটা হতো ভুল একটা কাজ।
তাছাড়া ওই কাজ করলে হ্যান্স নিজেই আমাকে খোঁটা দিতে থাকতো, কারণ ও আমার চেয়েও বেশি রোমাঞ্চ প্রিয় মানুষ। সত্যি কথা বলতে, নিয়তির হাত থেকে আসলেই পালিয়ে বাঁচা যায় না। ভাগ্য যেখানে নিয়ে যায় সেখানে যেতেই হয়, কেউ আটকে রাখতে পারে না। ভাগ্য আমার পকেটে কেনেকির স্বর্ণ আর আইভরি এনে দিয়েছে, কাজেই ব্যাপারটা ফয়সালা ও হয়ে গেছে। আমাকে দাবানদের দেশে যেতেই হবে, আর দেখতে হবে অনাবিষ্কৃত লেক মন। তবে ওখানে পৌঁছাতে না পারলেই বা কি, সব যাত্রাই একদিন না একদিন শেষ হয়, তা সে আগামী সপ্তাহেই হোক বা হোক 10 বছর পর। হ্যান্সকে ডেকে পাঠালাম। খুব আপসেট এবং গম্ভীর চেহারা করে আমার সামনে এলো ও। বললাম, হ্যান্স, সিদ্ধান্ত নিয়েছি, কেনেকির সাথে দাবান্দায় যাব। বাধা দিলে আইভরির সাথে তোমাকেও উপকূলের দিকে পাঠিয়ে দেব। জি বাস। ওই লোকটার টাকা নেয়ার পর আপনি অন্য কিছু করবেন বলে আমি আশাও করি না। এটা নিশ্চিত যে এই টাকাটা সে বানিয়েছে দাস হিসেবে মেয়ে বিক্রি করে। তবে আমি কখনো বাসকে ওখানে যাওয়া থেকে বিরত করতে চাইনি, আর করবই বা কেন। আমি নিজেও তো এ জায়গা থেকে বেরিয়ে যেতে চাইছি, কারণ কেনেকির হিংসুক স্ত্রী আমাকে অনেক কথা বলেছে। সে আমাকে ভাবতে বাধ্য করছে যে আমি দেখতে শুনতে দারুণ সুন্দর, রীতিমতো প্রলুব্ধ করছে আমাকে। ব্যাপারটা আমাকে অসুস্থ করে তুলছে। বলতে চাইছো ও তোমাকে দেখলে অসুস্থ বোধ করে? ভারতাবাস কোথাকার। না বাস, তেমন হলে তো ভালোই হতো, আমিও ওর সম্বন্ধে ভালো কিছু ভাবতে পারতাম। বাস, এ অভিযানের বিপজ্জনক দিকগুলো যদি আমি খুঁজে বের করতাম, সেটা করতাম আপনার ভালোর জন্য, কারণ আপনার রেভারেন্ড বাবা আপনাকে আমার দায়িত্বে রেখে গেছেন। তাই আপনি যখন ভুল পথে চলার সিদ্ধান্ত নেন, তখন তার গলদগুলো দেখিয়ে দেওয়ার জন্যই ওসব করি। এ পর্যায়ে আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম, আর তাড়াহুড়ো করে আমার সামনে থেকে নিরাপদ দূরত্বে সরে গেল হ্যান্স। বাস, নিশ্চয় আমাকে আইভরির সাথে উপকূলের দিকে পাঠিয়ে দেবেন না, কারণ তিনি জানেন যে আমাকে আলাদা করে দিলে মদের লোভ আবার আমাকে পেয়ে বসবে। তখন এদের পাম ওয়াইন খেয়ে অসুস্থ হয়ে পড়ব। আবার মুখের দিকে তাকিয়ে বুঝে নিল যে আমার আসলে তেমন ইচ্ছা নেই। আমার হাতটা টেনে নিয়ে সে তাতে একটা চুমো খেয়ে চলে গেল। রান্নাঘরের কোণে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আবার বলল, সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছেন বাস। এখন যদি এমন কোনো চিঠি লেখার থাকে যে বিদায়, পরপারে গিয়ে আবার দেখা হবে, তাহলে সেটা লিখে ফেলার এখনই শেষ সময়, কারণ তাহলে সেটা আইভরির চালানের সাথে উপকূলের দিকে পাঠিয়ে দেয়া যাবে। 3. কেনেকির বিচার। জাঞ্জিবারের দিকে আইভরি রওনা করানোর প্রস্তুতি নেয়া বা সেগুলি পাঠানোর বর্ণনা এখানে দিচ্ছি না। এটুকু বলাই যথেষ্ট যে সমস্ত আইভরি পেয়ারাদেরকে পিঠে করে বয়ে নিতে হয়েছিল। তবে আইভরির ব্যাপারে হ্যান্সের অনুমান আসলে ছিল নির্ভুল। ও বলেছিল ওগুলো ছাড়াও কেনেকির কাছে আরও অনেক লুকানো আইভরি রয়ে গেছে। সেই সাথে ও এটাও বলেছিল যে ওগুলোর সবই হয়তো অন্য কারো। আমাকে দেয়া আইভরিগুলো নিরাপদে জাঞ্জিবারে আমার এজেন্টের কাছে পৌঁছেছিল। সে ঠিকঠাক মতো সেগুলো বিক্রিও করতে পারে। তার কমিশন ও অন্যান্য খরচাদি বাদ দিয়ে অবশিষ্ট টাকা জমা দেয় ডারবানে আমার অ্যাকাউন্টে। অন্তত এই কাজটা কেনেকি সৎভাবেই করেছিল। অবশিষ্ট আইভরিগুলো আইভরিগুলোর ভাগ্যে কি হয়েছিল কখনো জানতে পারিনি। মনে হয় না ওগুলোর প্রতি তার কোনো আগ্রহ ছিল। আরবদের ক্যারাভ্যানের সাথে আর কি কি মালামাল গিয়েছিল তাও জানি না। ইচ্ছা করেই ওগুলোর ব্যাপারে কোনো খোঁজ খবর করিনি। তবে হান্স বলেছিল দাসী হিসেবে বিক্রি করার জন্য কেনেকি অনেক মেয়ে এনে রেখেছে, কিন্তু তাদের ও কোথাও
দেখতে পাইনি, হয়তো বানিয়ে বলেছিল ও। তবে আমার বিশ্বাস কেনেকি আসলে বন্দুক আর গান পাউডারের ব্যবসা করত। জাঞ্জিবার থেকে বছরে একবার ক্যারাভ্যান আসতো এখানে, সেটায় এসব সহ আরও অন্যান্য জিনিসও থাকতো, যেমন রংচঙা পোশাক, সুতি কাপড়, পুঁতির মালা ইত্যাদি। আর ক্যারাভ্যানটা ফিরে যাওয়ার সময় নিয়ে যেত বিপুল পরিমাণ আইভরি। আইভরিগুলো কেনেকি পুরো বছর ধরে জমিয়ে রাখত। এই বিনিময় ব্যবসা আক্ষরিক অর্থেই ছিল বিশাল লাভের ব্যবসা। আইভরি বিক্রি করা টাকাটা সে জমা রাখত জাঞ্জিবারের এক ইংলিশ ব্যাংকে। এসব অবশ্য অনেক পরে জেনেছিলাম। গাধায় সওয়ার আরবদের নেতৃত্বে রওনা হয়ে যায় বেয়ারাদের দল। ওদেরকে পরে আর কখনো দেখিনি। এখানে বলে রাখি, আমার সাথে মাল সামানা ছিল অল্পই, সাথে ছিল দক্ষ দুজন বন্দুকবাহী শিকারী। জাঞ্জিবারে থাকতেই ওদের সম্বন্ধে সুপারিশ করা হয়েছিল। ওরাও আমার সম্বন্ধে জানে যে আমি পেশাদার শিকারী। বেশ আগ্রহ নিয়েই ওরা আমার কাজে যোগ দিয়েছিল। ওদের একজন ছিল আবিসিনিয়ান, আর নাম তার নাম এমন কঠিন ছিল যে উচ্চারণই করতে পারতাম না, তাই ওর খ্রিস্টান নাম দিয়েছিলাম টম। যদিও স্থানীয়দের মাঝে সে পরিচিত ছিল ছোট গর্ত নামে। এমন নামের কারণ হলো ওর মুখে গুটি বসন্তের কারণে চিষ্ট দাগ ছিল। অপরজনের মা ছিল এক সোমালি মহিলা, বাবা ছিল আরব অথবা ইউরোপিয়ান। সত্যি বলতে চালচলনে সে ছিল একদম ব্রিটিশ। চেহারাটা ছিল গোলগাল, ওর মাথার লালচে রঙের চুল ছিল প্রায় সোজা, কিন্তু গায়ের রং ছিল একদম কালো। তার নামটা সে গর্বিত ভঙ্গিতে আমাকে জানিয়েছিল। সেটা হলো জেরেমি জ্যাকসন। চমৎকার ইংরেজি বলতে পারত, কারণ সে পড়াশোনা করেছিল এক মিশন স্কুলে। কয়েকজন ইংরেজের গান বেয়ারার কাজও সে করেছে। কে তার বাবা সে সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। তার মা মারা গিয়েছিল তার বয়স 5 হওয়ারও আগে। কাজেই সেও তাকে তার বাবার পরিচয় বলে যায়নি। এই লোকের নাম দিয়েছিলাম জেরি, কারণ টমের সাথে স্বাভাবিকভাবেই জেরি নামটা চলে আসে। টম আর জেরি দুজনের বয়স কাছাকাছি ছিল, 30 থেকে 40-এর মধ্যে। দুজনেই ছিল খানিকটা করে খ্রিস্টান। দুজনেই ছিল সাহসী এবং এ ধরনের অভিযান বা পথ চলার যোগ্য। দুজনের মধ্যে টম ছিল একটু বেশি টগবগে, তবে সম্ভবত ইউরোপিয়ান রক্তের কল্যাণে টমের তুলনায় জেরি ছিল একটু বেশি ধীর, স্থির এবং চালাক। খুব তাড়াতাড়ি এ দুজনের সাথে আমার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে, কিন্তু হ্যান্স ওদের দুজনকেই সন্দেহের চোখে দেখত। প্রথমে ভেবেছিলাম হয়তো ওদের সাথে আমাকে এভাবে মিশতে দেখে হিংসা করছে। সে সময়ের হিসেবে ওরা বেশ ভালো বেতন পেত, কিন্তু তারপরও এসেছিল ওরা আমার সাথে হাতি শিকার করতে, তবে লম্বা সময়ের জন্য কোনো অভিযানে যেতে নয়। তাই ভাবলাম পরিকল্পনায় পরিবর্তনের ব্যাপারটা ওদের জানিয়ে দেয়াই ভালো। আর যদি আইভরির সাথে উপকূলের দিকে ফেরত যেতে চায়, তাহলেও এটাই শেষ সময়, পরে আর সুযোগ নাও থাকতে পারে। টম সাথে সাথেই বলে সে আমার সাথে এ যাত্রার শেষ পর্যন্ত যেতে চায়, সেটা যেখানে গিয়েই শেষ হোক। কারণ হিসেবে বলে রহস্যময়তার স্পর্শ পাওয়া অত্যন্ত রোমাঞ্চপ্রিয় মানুষ সে, এবং একজন জাত অভিযাত্রী। ও আরও বলে আমি যদি কোনো আবিসিনিয়ান দেখে থাকি তাহলে হয়তো তাদের মধ্যেও ব্যাপারটা খেয়াল করেছি। তবে জেরির মতামত এলো একটু সাবধানতার সাথে। সে শুরু করলো তার স্ত্রীর কথা দিয়ে। কথায় মনে হলো স্ত্রী থেকে জেরি আলাদা হয়ে গেছে এবং কোনো এক মিশন স্কুলে পড়ছে তার মেয়ে।
শুনে পাশে দাঁড়িয়ে থাকা হ্যান্স ফোরন কাটে। জেরি একজন সাংসারিক মানুষ, তার বরং উচিত অভিযান বাদ দিয়ে ঘরে ফিরে বউ মেয়ের দেখাশোনা করা। শুনে ভীষণ রাগে লাফিয়ে ওঠে জেরি, বলে সময় আসবে, তখন দেখা যাবে কে বাড়ি ফিরে বাচ্চাদের দেখাশোনা করতে চায়। আলাপ আলোচনা শেষ হওয়ার পর আমার সাথে যেতে রাজি হওয়ায় ওদের দুজনকেই মন থেকে ধন্যবাদ দিই। তারপর বলি যে পথে নানান বিপদ আপদ হতে পারে, সে কারণে কেনেকি আমাকে স্বর্ণ মুদ্রায় 100 পাউন্ড দিয়েছে। আমি সেগুলো 3 ভাগ করে ওদের মধ্যে ভাগ করে দিতে চাই। 1 ভাগ টম, 1 ভাগ জেরি আর 1 ভাগ হ্যান্সের জন্য। শুনে তারা আন্তরিক কণ্ঠে ধন্যবাদ দিল। শুধু জেরি মন্তব্য করেছিল যে তার মনে হচ্ছে এ টাকাটা ভোগ করার জন্য সে বেঁচে ফিরবে না, তবে এটা তার ছোট মেয়েটার ভবিষ্যতের জন্য অনেক উপকারে আসবে। তখন আমি বলি, তোমরা ভুল বুঝেছ, টাকাটা আমি এখনই দিতে চেয়েছি, যাত্রার শেষে নয়। ক্যারাভ্যানের কাউকে বিশ্বাস করলে সেগুলো তার হাতে তুলে দিতে পারো, তারা হয়তো এগুলো জায়গা মতো পৌঁছে দেবে। ওরা অত্যন্ত বিস্মিত হয়েছিল। সাথে সাথে টম আর জেরি আন্তরিকভাবে গড আর ভার্জিন মেরির নামে প্রতিজ্ঞা করল যে বিপদের মুখে কখনো আমাকে ফেলে ওরা চলে যাবে না, তা সে যত বড় বিপদই হোক। ওরা প্রতিজ্ঞা করা শেষ করার পর আমি হ্যান্সের দিকে ফিরলাম। এতক্ষণ ও আমার পাশে দাঁড়িয়েছিল এবং পণ্ডিতের মতো হাসি হাসি মুখ করে নাড়াচাড়া করছিল ওর নোংরা হ্যাটটা। জিজ্ঞেস করলাম, তার অংশের জন্য কি আমাকে সে ধন্যবাদ দেবে না? উত্তরে ও বলল, না, বাস টাকাটা তো আমি নিচ্ছি না। তাহলে শুধু শুধু কেন ধন্যবাদের অপচয় করতে যাব? আমি তো এদের মতো ভাড়া করা শিকারী নই। আমি বাসের দেখাশোনার জন্য তার রেভারেন্ড বাবার নিয়োজিত অভিভাবক। কাজেই আমার কিছু দরকার হলে আমি তা বাসের কাছ থেকেই নিয়ে নিই, যেমনটা একজন অভিভাবকের অধিকার আছে। এই বলে ও চলে যাচ্ছিল। তখন আমি ওকে ডাসে বললাম, তুমি একটা অসুস্থ মনের হিংসুক ভিক্ষুক। তোমার অংশটা আমার কাছে রেখে দিচ্ছি। অনেক লম্বা সময় পর সে এই টাকাটা আমার কাছ থেকে চেয়ে নেয়। সে পর্যন্ত টাকাটা আমার কাছেই ছিল। সেই যাত্রায় টম আর জেরি ছাড়াও আমার সাথে ছিল আরও 20 জন বেয়ারার একটা দল। সমস্ত মাল সামানার বোঝা নিয়ে আমার সাথে শেষ পর্যন্ত এগিয়ে যেতে রাজি হয় ওরা, যদিও মনে মনে ওরা সন্দেহ করছিল যে না জানি কোন বিপদের মাঝে আমি ওদের ফেলি। আমাদের যাত্রার দিন যতই কাছে আসছিল ততই আতঙ্কিত হয়ে উঠছিল কেনেকি। কিন্তু কেন সে এমন ভয় পাচ্ছিল তা আমার কাছে তখন স্পষ্ট ছিল না। ওদিকে গ্রামের প্রধানদের নিয়ে একটা মিটিং ডাকে কেনেকি। প্রধানদের সে বলে হাতি শিকারের অভিযানে আমাকে সঙ্গ দিতে আমার সাথে যাবে সে, এবং শিকার শেষ হওয়া মাত্রই গ্রামে ফিরে আসবে। কিন্তু প্রধানরা কেনেকির বক্তব্য মোটেও ভালোভাবে নেয়নি। যদিও কেনেকি বলেছিল যে তার অনুপস্থিতির সময় সর্দাররা নিজেদের মধ্য থেকে একজনকে প্রধান হিসেবে গ্রহণ করতে পারে, কিন্তু জবাবে তারা বলে সামনে খারাপ সময় আসছে, তাই তারা চায় তখন কেনেকি যেন তাদের হয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করে। কিন্তু সে যদি নাই থাকে তাহলে এ কাজ করার মতো কেউই আর রইবে না। এখানে বলে রাখা দরকার যে ওই আধা বন্য লোকগুলোর ধর্মবিশ্বাস ছিল এক অতি আজব জিনিস। মুসলিমদের পবিত্র ধর্ম ইসলামের সাথে পূর্ব উপকূলের কালোদের বন্য আচরণ আর রীতি মিলিয়ে ধর্ম নামের আজব জগা খিচুড়ি বানিয়ে নিয়েছিল ওরা। মুসলমানদের মতো বলতো মদ খাওয়া মহাপাপ, আবার অসভ্যদের মতো এটাও বিশ্বাস করত কেনেকি বৃষ্টি ডেকে আনতে পারে। যা হোক, মিটিংয়ে কেনেকি ওর প্রস্তাব উত্থাপন করতেই লাফিয়ে উঠে দাঁড়ায় জাইকা নামের বিশাল দেখি এক লোক।
তার বড় বড় ভয়ঙ্কর দর্শন চোখ দুটোই বলছিল সে অতি বদমেজাজি লোক। জায়গা আরব ছিল না, তার গায়ে ছিল নিগ্র রক্ত। দাঁড়িয়েই সে যা তা ভাষায় আক্রমণ করে কেনেকিকে। কেনেকির প্রতি সবার রোষের একমাত্র কারণ ছিল সেখান থেকে ওর বের হতে চাওয়া। আমাকে অত্যন্ত অবাক করে দিয়ে কেনেকি একদম শান্ত ও নীরব হয়েই ছিল। হট্টগোল একটু কমলে বলল, ব্যাপারটা আপাতত এখানেই শেষ, এ নিয়ে পরে তাদের সাথে আবার কথা বলবে। মিটিং ভেঙে গেল। ক্যাম্পে ফিরে এসে হ্যান্সকে জিজ্ঞেস করলাম এসবের মানে কি। বাস, মনে হয় চোখে কম দেখছেন, বুঝতে পারছেন না জায়গা চাইছে কেনেকিকে মেরে ওর জায়গা দখল করতে। আমি বললাম, তাহলে কেনেকি শহর ছেড়ে চলে গেলেই তো ওর জন্যই ভালো। না বাস, ভালো না, কারণ ওরা ভাবছে কেনেকি এমন কোনো গোত্রের কাছে যাবে যেখানে জাদুকর হিসেবে তার সুনাম আছে। সেখান থেকে লোক লস্কর নিয়ে আসবে এদের সবাইকে মেরে ফেলার জন্য। তারপর ফিসফিস করে বলল, ওরা কেনেকিকে মেরে ফেলার পরিকল্পনা করছে। ওকে তারা ঘৃণা যেমন করে তেমন ভয়ও পায়, কিন্তু ওদের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি। সেজন্যই ওরা চায় না কেনেকি গ্রামের বাইরে যাক। এত সব তুমি কিভাবে জানলে? ওই মহিলার কাছ থেকে। হ্যান্স মাথা ঝুঁকিয়ে সম্মতি জানিয়ে বলল, কিছুটা, বাস, বাকিটা এখানে ওখানে ঘুমের ভান ধরে পড়ে থেকে জোগাড় করেছি। এখানকার বয়স্ক লোকটা, যাকে সবাই মোল্লা বলে, তার কাছে তার ধর্ম সম্বন্ধে জানতে চেয়েছি। সে ভাবছে আমি ওর ধর্ম গ্রহণ করতে যাচ্ছি। ওর সাথে মসজিদে বসে থেকে ধর্ম নামের আজে বাজে কথা শুনতাম আর বলতাম আমার আত্মা জেগে উঠছে। শুনে খুব খুশি হতো সে, কিন্তু তখন কান খাড়া করে আমি আসলে আশেপাশের নানা কথাবার্তা শুনতাম। ওরা ভাবে আমি অনেক জ্ঞানী, তাই বিশ্বাসী ভেবে আমার কাছে এমন অনেক কথাই বলেছে যেগুলো আপনাকে ভুলেও বলবে না। একই সাথে প্রশংসা ও বিরক্তি নিয়ে হ্যান্সের দিকে তাকিয়ে রইলাম। সন্দেহ নেই খবর ও জোগাড় করতে পেরেছে, সেটা যেভাবেই হোক। তবে আমি আর কোনো মন্তব্য করিনি, কারণ জায়গাটা আসলে ছিল স্পাই দিয়ে ভরা। সেদিন বিকেলেই মালামাল সহ আমাদের বেয়ারাদের পাঠিয়ে দিই 3 মাইল দূরের একটা জায়গায়, কারণ ভয় পাচ্ছিলাম টাকা পয়সা খেয়ে বা অন্য কোনো উপায়ে ওরা আরবদের বশে চলে যেতে পারে। তখন মাল সামানা তো খোয়াতে হতোই, এমনকি জান নিয়েও টানাটানি পড়ে যেতে পারত। শহরের তখন কেবল টম, জেরি আর হ্যান্স ছিল আমার সাথে। পরদিন সকাল, প্রতিদিনের মতো আমার জন্য কফি নিয়ে এলো হ্যান্স। এসে কিছুই হয়নি এমন নির্বাকার কণ্ঠে বলল, বাস, ঝামেলা হয়েছে। গত রাতে কেনেকি যখন ঘুমিয়েছিল তখন গ্রামের কিছু লোক তাকে বন্দি করেছে। জোর করে ঘরে ঢুকে কেনেকিকে বেঁধে রেখেছে। মনে হয় ওদের কারো সাথে গত বিকেলে সে ঝগড়া করেছিল। ঝগড়ার এক পর্যায়ে খালি হাতেই একজনকে ঘুষি মারে ও তাতেই লোকটা মারা যায়। অথবা হয়তো কেনেকির হাতে পাথর ছিল, সেটার আঘাতে সে মারা গেছে। এমনিতে অবশ্য কেনেকির গায়ে সারের শক্তি। আমি শীষ দিয়ে উঠে জিজ্ঞেস করলাম, এখন ওর কি হবে? জবাবে হ্যান্স বলে, ওর বিচার করবে। নিয়ম অনুসারে ওরা খবর পাঠিয়ে জানতে চেয়েছে বিচারে আপনি উপস্থিত থাকবেন কি না। এখন ওদের কি বলবো বাস? প্রথমে ভেবেছিলাম যাব না, কিন্তু পরে মনে হলো সেটা ওদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তাছাড়া আমি কেনেকির কাছ থেকে স্বর্ণ আর আইভরি নিয়েছি, এখন তাকে বিপদের মাঝে ফেলে চলে যেতে পারি না, সেটা উচিতও হবে না। তাই বলে পাঠালাম যাব আমি বিচার অনুষ্ঠানে। নির্ধারিত সময়ে আমরা 4 জনই সশস্ত্র অবস্থায় রওনা হলাম। শহরের মূল ফটক থেকে আমাদের জানানো হলো বিচার সভা বসবে
সভাস্থলের গাছের নিচে। গাছটা গ্রামের বাইরে। আমরা সেদিকেই এগিয়ে গেলাম। গিয়ে দেখি পুরো গ্রামের সব মানুষ সেখানে উপস্থিত। সংখ্যায় হবে 300 থেকে 400 জন। গাছটাকে ঘিরে জড়ো হয়েছে সবাই। দর্শকরা সবাই ছিল গাছের ছায়ার বাইরে। ছায়ায় বসেছিল 12 জন লোক। ওরাই বিচারক। ওরা সবাই ছিল বয়স্ক। পরনে ছিল সাদা আলখেল্লা। তাদের কেউ বসেছিল মাটিতে, আর কেউ টুলে। আমরা এগিয়ে গেলাম। সবাই সন্দেহের দৃষ্টিতে তাকিয়েছিল আমাদের রাইফেলগুলোর দিকে। শেষ পর্যন্ত বসার জন্য টুল এগিয়ে দেওয়া হয়, তবে সেটা শুধু আমার জন্য। তাও বিচারকদের থেকে বেশ একটু দূরে, ডান পাশে। অবশ্য এদের যদি বিচারক আর এ আয়োজনটাকে বিচার সভা বলা যায় তাহলে আর কি। আমার সাথে 3জনই দাঁড়িয়ে রইল আমার পেছনে। আমাদের সাথে কেউ কথা বলেনি, আমরাও কারো সাথে কথা বলিনি। লোকজনের মাঝ দিয়ে একটা ফাঁকা জায়গা তৈরি হলো। সেখান দিয়ে বর্ষাধারী 6 জন সশস্ত্র লোকের পোহরায় হেঁটে এলো কেনেকি। তার হাত ছিল পেছনে বাঁধা। খেয়াল করলাম সবাই তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের চেহারা দেখেই বুঝলাম এখানে কেনেকির কোনো বন্ধু বা শুভাকাঙ্ক্ষী নেই। কেনেকিকে এমন একটা জায়গায় দাঁড় করানো হলো যেখানে বিচারকরা সবাই ছিল তার সামনে। আমি ছিলাম ডানে, আর দর্শক শ্রোতারা ছিল তার বামে। কেনেকি একেবারে শান্ত হয়ে সেখানে দাঁড়িয়েছিল। ও ছিল উপস্থিত সবার চেয়ে 1 মাথা লম্বা। বড় বড় চোখে চারদিকে একবার তাকিয়ে দেখল। আমার উপর তার দৃষ্টি পড়তেই হালকা একটা বাউ করল সে। তারপর এমনভাবে চোখ সরিয়ে নিল যেন উপস্থিত জনতা বা বিচারকদের কাউকে তার চোখেই পড়েনি। একজন পুরোহিত, হ্যান্সের ভাষায় মোল্লা, হাঁটু মুড়ে বসে কোনো এক প্রার্থনার মাধ্যমে আরম্ভ করলো বিচারের আনুষ্ঠানিক কাজ। তারপর অভিযোগ উত্থাপন শুরু করলো জায়গা। আদালতের সামনে তীব্র ভাষায় সবিস্তারে অভিযোগ পেশ করলো সে। গলায় যেন রীতিমতো বিষ ঝরছিল। বিচার কার্যে সে একই সাথে অ্যাটর্নি জেনারেল ও প্রধান বিচারকের কাজ করছিল। বলল যে কেনেকি একসময় ছিল অদ্ভুত এক জাতি থেকে ধরে আনা এক দাস মাত্র, কিন্তু অনেক বছর আগে হত্যা ও কুটচালের মাধ্যমে এখানকার সর্দার হয় সে, এবং নিজের হাতে তুলে নেয় সর্বময় শাসন ক্ষমতা। তারপর বলল শাসক হিসেবে সে যা যা অপরাধ করেছে তার বয়ান, যেমন ক্রূরতা, চরম একনায়ক সুলভ আচরণ, চুরি, জোর করে মেয়েদের তুলে নেওয়া সহ আরও অনেক কিছু। সাথে উত্থাপিত হলো আরও কিছু বিশেষ অপরাধের ফিরিস্তি। সেগুলো ছিল মুসলিম আইনের পরিপন্থী কাজ, যেমন জাদু করা, আত্মা জাগিয়ে তোলা, রোজার নিয়ম ভাঙা, ইসলামের শত্রুর প্রতি আনুগত্য প্রদর্শন করে ইসলামের প্রতি বিশ্বাস নষ্ট করা, অদ্ভুত কোনো দেবতার প্রতি অর্ঘ্য নিবেদন ও তার পূজা করা, মদ খাওয়া, স্থানীয় জনগণের স্বার্থের বিরুদ্ধে গিয়ে শত্রুদের সাথে যোগ দেওয়া, মাঝরাতে কোনো এক তারার প্রতি শিশু ও ভেড়া বলি দেয়া ইত্যাদি। এবং সবশেষে এলো অতি সম্প্রতি করা তার অপরাধের অভিযোগ। সেটা হচ্ছে গতকাল একজন বয়স্ক লোককে হত্যা করা। এসব অভিযোগের বয়ান শেষ করে জায়গা দাবি করল যে জবর দখলকারী কেনেকির একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। তারপর কেনেকিকে নিজের পক্ষে সাফাই দিতে বলে সে বসে পড়ল। দীর্ঘ কণ্ঠে বলা শুরু করলো কেনেকি। বলল, অভিযোগের কি জবাব দেব, যেখানে প্রধান বিচারক ইতিমধ্যেই আমার হাজার অপরাধের ঘোষণা দিয়েছে। এত অপরাধ একজন লোক 100 বছরেও হয়তো করতে পারবে না। তারপরেও বলবো একটা অপরাধ তো অবশ্যই হয়েছে। সেটা হচ্ছে গতকাল ঝগড়ার সময় আমার হাতে একজন লোক মারা গেছে, কিন্তু আমি সেটা করেছিলাম
ওর বর্ষার আঘাত থেকে নিজেকে বাঁচাতে। তবে এটাও সত্যি যে তাকে মেরে ফেলতে চাইনি, চেয়েছিলাম মাটিতে ফেলে দিতে। সুতরাং ওকে আসলে আল্লাহ তুলে নিয়েছেন, আমি মারিনি। ও উপস্থিত জনতা, আমি তোমাদের করেছি ধনী ও ক্ষমতাশালী। তারপরও আমাকে বিচারের মুখে দাঁড় করানোর আসল কারণ তোমাদেরকে বলছি। আসলে জায়গা চায় আমাকে সরিয়ে দিয়ে তোমাদের প্রধান হতে, তাই এত আয়োজন। ভালো, আমার জায়গায় আসতে চাইলে আমি তাকে স্বাগতই জানাবো। আর শুধু বলবো, তোমাদের শাসনভার বইতে বইতে আমিও ক্লান্ত পরিচান্ত, আর কিছু আমার বলার নেই। অনেক সময় ধরে আমাকে হত্যার জন্য তোমরা পরিকল্পনা করেছ, তাতে লাভ কি? আমাকে আমার রাস্তায় যেতে দাও, আর তোমরাও চলে যাও তোমাদের রাস্তায়। তখন চিৎকার করে জাইকা বলল, মিথ্যুক কোথাকার! তুমি বলেছ ওখানে বসে থাকা সাদা শিকারীকে সঙ্গ দেওয়ার জন্য তুমি তার সাথে যাবে। মিথ্যা বলেছ তুমি। তুমি ষড়যন্ত্র করতে যাবে উত্তরের ওই জাতির কাছে, যাদের সাথে বাবার আমল থেকে আমাদের শত্রুতা। জানি তুমি বলবে আমরা ওদের তরুণদের দাস বানিয়ে বিক্রি করে দিচ্ছি, কিন্তু আমরা জানি ওদের এখানে ডেকে আনাই তোমার আসল পরিকল্পনা। সেজন্যই এত বছরের ভেতর কখনো তোমাকে শহর ছেড়ে বের হওয়ার অনুমতি দিইনি। এখনও তোমাকে কোথাও যেতে দেয়া হবে না। মারা যাবার পরই কেবল তোমার আত্মা এখান থেকে যেতে পারবে, এবং সে যাবে জাদুকরদের একমাত্র আশ্রয় নরকে। সে থামল, আর জনতার ভিড় থেকে উঠল প্রশংসাসূচক গুঞ্জন। স্পষ্টই বোঝা যাচ্ছে কেনেকিকে এদেরকেও পছন্দ করে না, যতই এদের উপকার সে করে থাকুক। অর্থাৎ বলতে চাইছি, বৃষ্টি সে নামাতে পারুক বা নাই পারুক, বা যতই সে বন্য পশুদের হাত থেকে এদের বাঁচিয়ে থাকুক না কেন, অন্তত লোক দেখিয়ে যাই করুক, এ মানুষগুলোর মাঝে সে মোটেও জনপ্রিয় কেউ নয়। অভিযোগের বিপরীতে কেনেকি কোনো কিছু না বলায় অন্যান্য বিচারকদের উদ্দেশ্যে জাইকা বলে চলল, ভাইয়েরা আমার, আপনারা সবই শুনেছেন। আরও সাক্ষী হাজির করা নিষ্প্রয়োজন, কারণ আপনাদের কয়েকজন নিজেরাই হত্যাকাণ্ড ঘটতে দেখেছেন। বলুন, সে কি এই অপরাধ ও অন্যান্য অপরাধের দোষী? সবাই এক বাক্যে সায় দিল, দোষী। তার কি শাস্তি হবে? আবার সবাই একত্রে তার দণ্ড ঘোষণা করল, মৃত্যু। উপস্থিত জনতাও তাদের কথার প্রতিধ্বনি তুলল, মৃত্যু, মৃত্যু বলে চিৎকার করে। বিজয়ী জায়গা খুশিতে চিৎকার করে বলল, কেনেকি তুমি শেষ হয়ে গেছো। কেউ তোমার পক্ষে কথা বলেনি, এমনকি মহিলারাও না। তোমার পক্ষে কথা বলার জন্য এমনকি কোনো শিশুও নেই। সন্দেহ নেই জাদুকরে জন্মের আগেই ওদের মেরে ফেলেছ, যাতে বড় হয়ে ওরা তোমাকে মেরে ফেলতে না পারে। কিন্তু প্রচলিত আইন অনুসারে তোমাকে একেবারে মেরে ফেলাটা বৈধ নয়। কাজেই প্রহরীদের তত্ত্বাবধানে তোমাকে তোমার ঘরেই আবার পাঠিয়ে দিচ্ছি। সেখানে বসে আল্লাহ আর তার নবীর কাছে তোমার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকো। আগামীকাল তোমাকে আবার এখানে আনা হবে ও মুগুর দিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে। মুগুর ব্যবহার করা হবে যাতে রক্ত বের না হয়। তুমি কি বুঝতে পেরেছ? তখন কেনেকি কথা বলল, তবে ওর কণ্ঠে ভয়ের ছিটে ফোঁটাও ছিল না, যেন কিছুই হয়নি। এমন শান্ত ও পরিষ্কার কণ্ঠে সে কথা বলতে শুরু করলো। গভীর নীরবতার মাঝে তার জোরালো কণ্ঠ স্পষ্ট শুনতে পেল প্রতিটা মানুষ। বলল, ও জাইকা আর বসে থাকা বাকি সব কুকুরের ছাও, সবই আমি শুনেছি আর বুঝেছি। আগামীকাল তোমরা আমাকে মুগুর দিয়ে পিটিয়ে মারবে। হয়তো এটাই ঘটবে, অথবা হয়তো ঘটবে না। কি হবে তা জানলেও আমি তোমাদের আজ কিছুই বলবো না। তারপরও আমার কাছ থেকে শেষ জ্ঞানের কথাটা শুনে রাখো। তোমাদের একটা অভিযোগ সত্যি যে আমি জাদুকর। সে কারণেই ভবিষ্যৎ সম্বন্ধে আমার জানা আছে। আমি তোমাদের অভিশাপ দিচ্ছি,
তোমাদের উপর এক মহামারী আসবে, সেটা হয়তো আজ রাতেই শুরু হবে। আমার মনে হচ্ছে ইতিমধ্যেই কিছু লোক অসুস্থ হয়ে গেছে, আর তারা তোমাদের মাঝেই বসে আছে। তারপর সে জনতার দিকে একবার বাউ করে বলতে থাকলো, তবে তারা এখনও জানে না। হ্যাঁ, আমার মুখ থেকে অভিশাপের কথা বের হওয়া মাত্রই তারা আক্রান্ত হয়ে গেছে। এ কথা শুনে সবাই তার পাশের জনের দিকে আর চোখে তাকাতে লাগলো। তোমাদের বেশিরভাগই সেই মহামারীতে মারা যাবে, কারণ আমি মারা যাওয়ার পর তোমাদের চিকিৎসা করার মতো কেউ আর বেঁচে থাকবে না। আর যে দু একজন বেঁচে থাকবে তারাও এই এলাকা ছেড়ে পালাবে। দলহারা ছাগলের মতো তারা ঠোকর খেয়ে বেড়াবে এখানে ওখানে। তাদেরকে ধরে নিয়ে যাবে তারা, যাদের ছেলে মেয়েদের ধরে এনে তোমরা দাস বানাতে। তারপর তোমরাই তাদের দাস হয়ে কাটাবে বাকি জীবন, আর সেভাবেই মারা যাবে। তারপর সে আমার দিকে ফিরে বলল, বিদায় মাকুমা যান। রক্ত মাংসের শরীর নিয়ে আপনাকে হয়তো সেই দেশে আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু চিন্তা করবেন না, আমার আত্মা আপনাকে পথ দেখিয়ে সেখানে নিয়ে যাবে। সেখানে পৌঁছে যার কথা আপনাকে বলেছিলাম তাকে একটা সংবাদ পৌঁছে দেবেন। সংবাদটা হয়তো আপনার কাছে ঘুমের ভেতর পৌঁছে যাবে, তবে এ লোকগুলোকে গুলি করতে আপনাকে অনুরোধ করব না, কারণ আপনি মাত্র একজন। আপনার ভেতরদের গোনায় ধরলেও ওরা সংখ্যায় আপনাদের বহুগুণ। তাই শুধু বলবো, যখন সংবাদটা পাবেন দয়া করে সেটা জায়গা মতো পৌঁছে দেবেন, এবং যা বলা হবে সেই মোতাবেক কাজ করবেন। ওর অদ্ভুত দাবির উত্তরে কি বলবো বুঝে উঠতে না পেরে চুপ করেই রইলাম। যদিও হ্যান্সের ফিসফিসানি শুনে মনে হচ্ছিল ও চায় আমি যেন কিছু বলি। তারপরেও আমি চুপ রইলাম দেখে কথা বলার দায়িত্ব সে নিজের কাঁধেই নিয়ে নিল এবং ভাঙা ভাঙা আরবিতে বলল, আমার মালিক মহান লর্ড আমাকে বলতে বলেছেন তুমি মারা যাবে জানতে পেরে তিনি খুবই দুঃখিত। তিনি আরও বলতে বলেছেন, তুমি যদি মারা যাও আর মরে ভূত হয়ে যাও তাহলে যেন আমাদের কাছ থেকে দূরেই থাকো, কারণ শয়তানি কাজের ফলে মরে গিয়ে জন্মানো ভূতের সঙ্গ কারো জন্যই খুব একটা সুখপ্রদ নয়। ওর বক্তৃতা শুনে ভীষণ রাগে কথা হারিয়ে ফেললাম আমি। তখন আমি কোনো কিছু উচ্চারণ করারও আগেই রীতিমতো চিৎকার করে জায়কা বলল, সাদা মানুষ, আমাদের বিশ্বাস আপনিও ওর সাথে মিলে ষড়যন্ত্র করছেন আমাদের বিরুদ্ধে। এই মুহূর্তে শহর ছেড়ে বের হয়ে যান, নইলে আপনাকেও ওর ভাগ্য বরণ করতে হবে। বিনা উস্কানি সত্ত্বেও এভাবে আমার সাথে দুর্ব্যবহার করায় প্রচণ্ড রাগ উঠে গেল আমার। প্রথমে যে কথাটা মাথায় এলো চিন্তা না করেই সেটা বলে ফেললাম। আমাকে মিথ্যুক বলার বা আমার ভাগ্য নিয়ে কথা বলার তুমি কে? যা ঘটার ঘটুক আমার সাথে, তুমি তোমারটা ভাবো। মনে হচ্ছে তোমার শেষও খুব কাছে এসেছে। এই কথা যখন বলেছিলাম তখন মোটেও আন্দাজ করতে পারিনি আসলে এই লোকটার মৃত্যু হতে যাচ্ছে, এবং সেটা হবে আমারই হাতে। আমাদের মাঝে কি কখনো কখনো ভবিষ্যৎ বলার ক্ষমতা চলে আসে? অথবা এমন কি হতে পারে যে মনের অবচেতনে আমরা আসলে সবই জানি? শুধুমাত্র উপযুক্ত সময়ে মনের গহীন থেকে সমস্ত বাঁধন ভেঙে বের হয়ে আসে সেই কথাগুলো, কে জানে। এ ঘটনার পর আরবরা সব দ্বিধা বিভক্ত হয়ে গেল। প্রহরীরা ধাক্কাতে ধাক্কাতে কেনেকিকে নিয়ে গেল। অন্য লোকেরা হঠাৎই তখন হিংস্র ভঙ্গিতে আমাদের দিকে বর্শা তুলে এগিয়ে আসতে শুরু করে। বাধ্য হয়ে তখন ওদের দিকে রাইফেল তুলতে হয়। মনে আছে রাইফেলটা ছিল সদ্য বাজারে আসা একটা রিপিটিং উইনচেস্টার রাইফেল। ওতে 5টা গুলি থাকতো। রাইফেলটা দেখে শান্তিপূর্ণভাবে আমাদেরকে তাঁবুর দিকে চলে আসার অনুমতি দেয়া হলো। ওখানে বেশিক্ষণ থাকিনি। আমাদের মালামাল সব আগেই বেয়ারাদের দিয়ে সামনে পাঠিয়ে দিয়েছিলাম।
ক্যাম্পে টুকিটাকি যা ছিল সেগুলো আমরা চারজনেই তুলে নিলাম। যদিও আয়োজন এমন ছিল যে আগামীকাল থেকে কেনেকির কিছু লোক আমাদের মালামাল বহন করবে, তবে যেহেতু সেই উপায় আর ছিল না, তাই আমাদের জিনিস আমাদেরই নিতে হলো। একটা গাধার পিঠে আমাদের কম্বল, বন্দুক, অ্যামুনিশন, রান্নার শ্বাস সরঞ্জাম, সাথে আমার জানা নেই এমন আরও কিছু জিনিস তুলে বেঁধে নিলাম। তারপর রওনা হয়ে গেলাম। অবস্থাটা এমন যে অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এর অ্যালিসের জায়গায় শুধু সাদা নাইট পড়লেই হবে। পথে শহর পড়লেও সেটা এড়িয়ে গেলাম। প্রায় 1 ঘন্টা পর বেয়ারাদের কাছে গিয়ে পৌঁছাই। একটা পাহাড়ের পাদদেশে কাটা গাছের ঝোপের নিচে লুকানো জায়গাটা আগেই পছন্দ করে রেখেছিলাম। এর ভেতর দিয়ে বয়ে যাচ্ছিল ক্ষীণ একটা জলধারা। জলধারাটা নেমে আসছিল পাহাড়ের উপরের কোনো এক ঝর্ণা থেকে। সেখানে পৌঁছে প্রথমেই কাটা গাছের ডাল দিয়ে চারদিকে একটা বেড়া তুললাম। আফ্রিকায় এ জিনিসকে বলে বোমা। বিপদে পড়লে আশা করা যায় এর পেছনে আশ্রয় নিতে পারবো। বোমা দাঁড় করিয়ে আমার তাঁবু খাটাতে বিকেল গড়িয়ে গেল। ভীষণ ক্লান্ত লাগছিল, পরিশ্রমের কারণে তো বটেই, সাথে ছিল উত্তেজনার চাপ। কিছুক্ষণ চিন্তা করলাম কেনেকিকে নিয়ে। বেচারা, ওকে অপছন্দ করি বটে, কিন্তু ওখানে যে নাটকটা হলো তাকে কোনো মতেই বিচার বলা যায় না। আর অবস্থাটাও এমন ছিল না যে চাইলেই ওকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারতাম। ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। অবশ্য এটা আমি যে কোনো সময়ই পারি। ঘুমের মধ্যে অত্যন্ত অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলাম, তবে স্বপ্নটাকে কোনো মতেই সুন্দর বলতে পারছি না। দেখেছি কেনেকি আমার সাথে কথা বলছে, তবে আমি ওকে দেখতে পাচ্ছিলাম না। শুধু ওর অদৃশ্য কণ্ঠ বলছিল, মহিলাটিকে অনুসরণ করুন আর সে যা বলে করুন, তাহলেই আপনি আমাকে রক্ষা করতে পারবেন। কথাগুলো দুবার শুনতে পেয়েছিলাম। তারপর কতক্ষণ ঘুমিয়েছি জানি না। একসময় ঘুম থেকে জেগে উঠলাম, বা বলা ভালো হ্যান্স আমার ঘুম ভাঙায়। বাইরে বেরিয়ে দেখি রাত হয়ে গেছে। তাঁবুর পাশে একটা ক্যাম্প টেবিলে আমার জন্য খাবার সাজিয়েছে ও। আকাশে তখন জ্বলজ্বল করছিল পূর্ণ চন্দ্র। জ্যোৎস্না এতই উজ্জ্বল ছিল যে লণ্ঠন ছাড়াই খাওয়া চালিয়ে যেতে পারতাম। হ্যান্সকে প্রশ্ন করলাম, মহামারীর কথা বলে কেনেকি আসলে কি বোঝাতে চাইল হ্যান্স? বাস, ইদানিং ইদানিং আশেপাশে খুব কম লক্ষ্য করছেন। যারা আইভরির ক্যারাভ্যান নিয়ে গেল তাদের দেখেননি? হ্যাঁ, দেখেছি। ভীষণ নোংরা ছিল ওরা, এতই দুর্গন্ধময় যে দূরেই থেকেছি। একটু কাছে গেলে দেখতে পেতেন ওই লোকগুলোর সারা মুখে ছোট ছোট ফুসকুড়ি উঠেছে। স্মল পক্স। হ্যাঁ বাস, স্মল পক্স বা গুটি বসন্ত। এই অসুখ আগেও দেখেছি। ওরা গ্রামের লোকদের সাথে অবাধে মিশেছিল। কেনেকি ওর জাদু দিয়ে অনেক বছর অসুখটাকে দূরে সরিয়ে রেখেছিল বটে, কিন্তু এবার ও জাদু চালায়নি। সকালেই শুনেছিলাম গ্রামের অনেকে অসুস্থ বোধ করছে, তাদের গলা ও মাথায় ব্যথা ছিল। বিষয়টা আমি যেমন জানি তেমন কেনেকিও জানতো। সেজন্যই ও মহামারীর কথা বলেছে। এ রোগটা সম্বন্ধে যে জানে খুব সহজেই সে মহামারী প্রাদুর্ভাবের ভবিষ্যৎবাণী করতে পারে। কিন্তু স্বপ্ন পাঠানো কি সম্ভব হ্যান্স? প্রশ্নটা করে ও কোনো উত্তর দেওয়ার আগে একটু আগে স্বপ্নে কি শুনেছি সেটা বললাম। মুহূর্তের জন্য দেখলাম হ্যান্সের বলি দাগ পরা মুখে ফুটে উঠেছে চরম বিস্ময়। তখন ও যেন অনেকটা অসচেতনভাবে বলল, বলতেই হচ্ছে বাস, যে পাঠাতে জানে তার পক্ষে সম্ভব। অথবা হয়তো কেনেকি কোনো স্বপ্ন পাঠায়নি, তবে হতে পারে ওই মহিলার সাথে আমাকে কথা বলতে শুনেছেন আপনি, কারণ মহিলাটা এখানে অপেক্ষা করছে।
আপনার খাওয়া শেষ হলে কথা বলবে সে।